মেকানিকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে কি চলছে? গৃহযুদ্ধের অবস্থা প্রায়। যদি নতুন কিছু নয়, গৃহযুদ্ধের আগে আমরা বারবার দেখেছি, আরো একবার দেখছি। আবারও সেই রক্তক্ষয়ী পরিবেশ, আবারও সেই নির্দিষ্ট কোনো ছক, তার হিন্ট পাওয়া যাচ্ছে। অনেকে বিভিন্ন জায়গায় লিখছেন যে 31শে ডিসেম্বরের জন্য তৈরি থাকুন, আবারও উদ্দেশ্য ঢাকা, আবারও অনেক কিছু। সমস্যার সূত্রপাত হয়ে গিয়েছে নির্বাচনের দেরি এখান থেকে। ইউনূস চাইছে যত দেরিতে করানো যায় নির্বাচন, তত মঙ্গল কোথাও। ইউনূসের এই চাওয়া পাওয়ার উদ্দেশ্য কি, সেটা ইতিমধ্যেই স্পষ্ট, কারণ তার নিজের দল তৈরি হয়েছে। ইউনূসের স্বপ্ন এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার, কিন্তু বাদ সাধছে বিএনপির বক্তব্য হচ্ছে এত দেরি কেন? একটা অস্থায়ী সরকার অস্থায়ীভাবে দীর্ঘদিন ধরে দেশ চালাতে পারে, কি করে পারে? কেন সম্ভব হচ্ছে এটা? বারবার করে এই প্রশ্ন আসছে, প্রশ্নের উত্তর চাইছে বিএনপি এবং তার সঙ্গে আরো অনেকে। এবং একসঙ্গে হাতে হাত রেখে যেভাবে কোথাও বাংলাদেশে নাকি তৃতীয়বারের জন্য স্বাধীন করেছিল এরা সবাই একসঙ্গে, আমি জানি না যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, হয়তো বাংলাদেশ এবার চতুর্থবারের জন্য স্বাধীনতা লাভ করতে পারে, বিশ্বাস নেই কিছু। কিন্তু প্রতি মুহূর্তে এই সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে, একদিকে রয়েছে হিন্দু বিদ্বেষ, হিন্দুদেরকে আরো বেশি চাপে ফেলার, আরো বেশি হিন্দু নিধন করার নানা রকমের কৌশল, আর তার সঙ্গে রয়েছে ভারত বিদ্বেষ। বিএনপির নেতাদের প্রশ্ন করলে তারা বলছেন যে তারা ভারতের শত্রু নন, কিন্তু তারা ভারত কেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, শেখ হাসিনা কেন দেশে ফিরছে না, তাই জন্য তাদের যাবতীয় তাদের মান অভিমান বিক্ষোভ। কিন্তু মুশকিল হচ্ছে এর ইমত অবস্থায় যে সময়ের খবর আমরা ছবি দেখাচ্ছি, যখন বাংলাদেশ এরকমভাবে আরও একবার কোথাও সেই নাশকতার ছক বা অশান্ত করার ছক যখন তৈরি হচ্ছে বাংলাদেশের মধ্যে, এবং সব থেকে বড় কথা জঙ্গিরা সেখানে উন্মুক্ত হয়ে গেছে, খুলিয়াম ঘুরে বেড়াচ্ছে, সেই সময় তো নজর করার বিষয় হচ্ছে যে ভারত বিদ্বেষ নিয়ে একটু একটু করে এগিয়ে চলছে এই সমস্ত রাজনৈতিক দল এবং অরাজনৈতিকের মুখোশ পরা ইউনূস নিজে, সেই সময়তেও ভারতের প্রত্যেক মুহূর্তে ভারতের থেকে কি কি সাহায্য যাচ্ছে বাংলাদেশে। আমি একটা একটা করে পয়েন্ট দেখাবো যে আরো একবার কিভাবে গৃহযুদ্ধ দানা বাঁধছে বাংলাদেশে। তবে তার আগে দেখা এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন, যেগুলো না দেখালেই নয়। তা হচ্ছে এখনো পর্যন্ত আজকের দিনে, বছর শেষ হতে চললো, বাংলাদেশ তৃতীয়বারের জন্য স্বাধীনতা পেয়ে গেছে নাকি, আবার নাকি চতুর্থবারের জন্য স্বাধীন হবে, এবার নাকি ইউনূসের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে আনবে বিএনপি বা শিবির বা অনেকে একসঙ্গে। কিন্তু তার আগে এই স্বাধীনতার পর স্বাধীনতা, বিক্ষোভের পর বিক্ষোভ, অশান্তির পর অশান্তি, গৃহদাহর পর গৃহদাহ, এই সব কিছুর মধ্যে যেটা একমাত্র ধ্রুবক, যাকে ইংরেজিতে বলি আমরা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে ভারতের সাহায্য। অথচ এতটাই নির্লজ্জ বেঈমান দেশ, বেঈমান তার একটা বড় অংশ, তারা এগুলোকে কোনোভাবেই মনে রাখতে চায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে এইসবের চক্করে যদি আরো একবার ভারত বিরোধী মন্তব্য করা হয়, ভারতের পতাকার অবমাননা করা হয়, তাহলে এখনো পর্যন্ত যতটুকু যা যাচ্ছে এটা রাস্তাও বন্ধ করতে ভারত জানে। চলুন বড় বড় এতদিন ধরে অনেক কথা শুনেছি, তার আগে বাংলাদেশের হারির খবর দেওয়ার আগে দেখা যাক আজকের দিনে, আজকের ডেট পর্যন্ত ভারত কি ভাবে বাংলাদেশকে কি কি জিনিস পাঠালো। আমরা বলি না বাইরে বিদ্বেষ আর আড়ালে হাপিত্তেশ। ছোট দেশ তার বাড়ি বাড়ি বাত। ভারত যদি হাত তুলে নেয় তাহলে নিঃসন্দেহে কুপোকাত। চলুন দেখা যাক পরপর কয়েকটা পয়েন্ট দেখিয়ে নিই শুরুতেই আজকে, যে ভারত ছাড়া মৃত বাংলাদেশ এখনো পর্যন্ত কি কি জিনিস গিয়ে পৌঁছচ্ছে। 2,24,00,000 কিলো চাল আজকের দিন পর্যন্ত গেছে বাংলাদেশে ভারতের থেকে। নেক্সট, ডিসেম্বরের 6 দফায় পেঁয়াজ পাঠানো হয়েছে বাংলাদেশে ভারত সরকারের তরফ থেকে, যে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তার তীব্র ক্ষোভ, সেখান থেকেই যাচ্ছে, তারই অনুমোদনে বর্ডার পেরিয়ে যাচ্ছে এই চাল, ডাল, পেঁয়াজ। মোট 1,63,000 কিলো পেঁয়াজ এতদিন পর্যন্ত বাংলাদেশে পৌঁছেছে বর্ডার পার করে। নেক্সট, 17,23,000 কিলো আলু এখনো পর্যন্ত ভারত থেকে গেছে বাংলাদেশে। নেক্সট, মোট 10 লক্ষেরও বেশি ডিম
তার মধ্যে প্রায় অনেক ডিম, মানে প্রায় আমি এর আগেও পরিসংখ্যান দিয়ে বলেছিলাম যে প্রায় গত মাস পর্যন্ত একটা বড় অংশের ডিম কিন্তু ফ্রিতে ভারত সেই সময় দিয়েছিল, যদিও বাংলাদেশ মনে রাখার চেষ্টা করে না বা আমরা আশাও করি না। মোট 10 লক্ষের বেশি ডিম এখনো পর্যন্ত গিয়ে পৌঁছেছে। নেক্সট, 9 লক্ষ কিলো রসুন, সেটাও যাচ্ছে কোথা থেকে না, ভারত থেকে। মনে রাখে বেঈমান বাংলাদেশ? মনে রাখে না বোধহয়। নেক্সট, পরপর এগোতে বলবো আমার টিমকে, একের পর এক দেখাবো আমরা। 10 লক্ষ কিলো আদা, 10 লক্ষ কিলো আদা পৌঁছে গেছে বছরে গড়ে 63 কোটি কিলো গম। গম পর্যন্ত পৌঁছচ্ছে বাংলাদেশে ভারত থেকে, ভারতের সীমান্ত থেকে বাধাহীনভাবে একের পর এক এই ট্রাকগুলো প্রতিদিন যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশের জন্য, বাংলাদেশের লোকেদের জন্য, যাতে এই ট্রাকগুলো গিয়ে পৌঁছলে বাংলাদেশের যে আকাশ ছোঁয়া দাম মূল্যবৃদ্ধি সেটা একটু হলেও নিয়ন্ত্রণে আসে। বাংলাদেশের মানুষ অন্তত চাল, ডাল, পেঁয়াজ, আলু দিয়ে দুবেলা দুমুঠো খেতে পায়। তাই জন্য এগুলো এখনো পর্যন্ত সচল রাখা হয়েছে, এখানে কোনো রকমের বিধিনিষেধ রাখা হয়নি। এই ছবির পাশাপাশি যা আমি দেখাবো এরপর, যে এত কিছু মনে রাখার প্রয়োজন বোধ করে না বাংলাদেশ, আমরাও মনে করি না, কিন্তু নিঃসন্দেহে ভারতের দিকে চোখে চোখ তুলে কথা বললে, পাঙ্গা নিলে, ওই যে বললাম ছোটি দেশ বাড়ি বাড়ি বাঁধ, আর ভারত তুলে নিলেই একদম কুপোকাত। তাই মুখে মুখে এত বিদ্বেষ আর ভেতরে হাপিত্তেশ নিয়ে বাংলাদেশ বসে থেকে দুহাত ভরে ভিক্ষের ঝুলি উপুর করে ভারত থেকে সব নিয়ে তারপর যদি ভারত বিরোধী মন্তব্য করে, ভারত বিদ্বেষী মন্তব্য করে, যদি পূর্ব পাক আফগানিস্তান হতে চায়, তাহলে তার জবাব পাবে বাংলাদেশ, অচিরেই পাবে। সেটা তৃতীয়বারের জন্য স্বাধীন হলেও পাবে, চতুর্থবারের জন্য স্বাধীন হলেও পাবে, পঞ্চমবার, সপ্তমবার, দশমবার, প্রতিবার স্বাধীনতা হবে, আর প্রতিবার সবক শেখাবে ভারত, যদি এখনো পর্যন্ত না শুধরায়। এবার আসি, সে দেশটা শুধরবে কোন পথে? নাকি আবার একবার স্বাধীনতার সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ 4 নম্বর বারের জন্য? একটা দেশ কতবার স্বাধীন হয় আমার জানা নেই, কিন্তু বাংলাদেশ বোধহয় বছর বছর স্বাধীন হয়। প্রতি বছর শেষ হওয়ার সময় হয়তো বাংলাদেশের লোকজনেরা, কট্টরপন্থীরা, মৌলবাদীরা বলে আসছে বছর আবার হবে, মানে আবার স্বাধীনতা পাবো। ভারত ছাড়া কিভাবে বাংলাদেশ মৃত সেই ছবি আমি ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি, কিন্তু বাংলাদেশ কেন চতুর্থবারের জন্য স্বাধীনতার জায়গায় দাঁড়িয়ে আছে দোরগোড়ায় চৌকাটে, সেটা একটুখানি খোলসা করে বলা যাক। কথা ছিল 3 মাসে ভোট হবে, কথা ছিল স্থায়ী সরকার গঠন হবে, কিন্তু কেউ কথা রাখেনি। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কথা রাখেনি মোহাম্মদ ইউনূস। নতুন বছরে ভোট হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, অন্তত মোহাম্মদ ইউনূস তেমন ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে তার স্বপ্ন এখন যে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকারের উপদেষ্টা কেন হব, এবার হলে দেশের প্রধানমন্ত্রী হয়ে বসবো। এবং তার জন্য কি করতে হবে? নির্বাচন প্রসেস পিছিয়ে দাও, নির্বাচনের মধ্যে নিত্য নতুন ক্রিয়েটিভ পরিবর্তন নিয়ে এসো, সৃজনশীল ভাবনা চিন্তা ইউনূস নিয়ে আসছে নির্বাচনের মধ্যে, যাতে নির্বাচনের গোটা প্রসেসটা ঘেঁটে ঘ হয়ে যায়, এবং যাতে সুস্থ নির্বাচন না হয়, যাতে তার নতুন তৈরি করা কচি দল একটু একটু করে জঙ্গিদের থেকে তালিম নিয়ে আরে বহরে বেড়ে ওঠে, এবং তারপর সবাইকে হারিয়ে বধ করে, দরকার পড়লে 4-5খানা বিস্ফোরণ করিয়ে, নাশকতামূলক কাজ করিয়ে, কারণ জঙ্গিরা তো তার পকেটে, যেন তেন প্রকারেণ বাংলাদেশের মসনদে বসা। তাহলে কোন বাঁকের মুখে দাঁড়িয়ে আছে পদ্মা পার? ভোট আদৌ হবে? হলে কখন হবে? ভোটার তালিকা সংশোধন হতে কতদিন সময় লাগবে? নির্বাচনী সংস্কার হতে কতদিন সময় লাগবে? ইউনূস বলছেন 2025-এর শেষে বা 2026-এর মাঝামাঝি। ভাবুন কি চালাকি কথাবার্তা। 2025-এ প্রথমে বললেন, তারপর বলছে 2025-এর শেষে, তারপর বলছে 2026-এর মাঝামাঝি। আমার তো মনে হয় 27-28 এগিয়ে যেতে পারে। ততদিন পর্যন্ত আদৌ অপেক্ষা করবে অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশে, যা এতদিন পর্যন্ত ক্ষমতা থেকে দূরে ছিল, বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। ইউনূস দীর্ঘ সময় নিচ্ছে কেন? নতুন রাজনৈতিক দল নিয়ে নতুন কোন সমীকরণ তৈরি হচ্ছে? 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ে, 4 মাস পর 31শে ডিসেম্বর বিপ্লবের ঘোষণা করতে চলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আর নতুন বছরে নতুন কোনো ষড়যন্ত্রের জাল রয়েছে কিনা, ইউনূসের এই ষড়যন্ত্র দেরিতে হলেও বোধহয় ধরতে পারছে খালেদা জিয়ার বিএনপি, যদিও ষড়যন্ত্রের জালফাল কিছু ধরতে পারার বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে একা কেন কেউ কেন খাবে? খেতে হলে ভাগ বাটোয়ারা করে হবে না? এতদিন পর্যন্ত শেখ হাসিনা ছিল, অনেকেই নিজেদেরকে গুটিয়ে রেখেছিল, ঠিক সেইভাবে দাঁত নখ বার করতে পারেনি। আর এবার তো খোলা ময়দান, একা ইউনূস বসে বসে খাবে, যেখানে সবাই এফোর্ট দিয়েছে, সবাই সেই প্ল্যান ছক
যা নিজেরাই স্বীকার করে নিয়েছে আগস্ট মাসে যা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে পুরোটাই ছিল সাজানো গোছানো ছক। আগেও সেই সময় পুলিশ গুলিই চালায়নি, চলেছিল রাবার বুলেট, কিন্তু অন্য একদল এসে মেরে দিয়ে চলে গেল আরেক দলকে। আর সে একদল যারা যারা মারা গিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি, পরবর্তীকালে সেই লম্বা শহীদের তালিকা থেকে দেখা গেছে একটা একটা করে শহীদ জিন্দা হয়ে গেছে। জিন্দা হয়ে গেছে মানে সামনে এসে দাঁড়িয়েছে সশরীরে। কি করে শহীদ মারা যায়, শহীদ হন, আবার শহীদ বেঁচেও ফিরে আসেন, এই রহস্য শুধুমাত্র বাংলাদেশ দেখলেই আমরা বুঝতে পারি। আদৌ এরকম যে হয় পৃথিবীর কোনো প্রান্তে হয় না, বাংলাদেশে হয়। কিন্তু এখন মুশকিল হয়েছে, যাকে তৈরি করেছে বিএনপি, যাকে হাতে করে দেশ তুলে দিয়েছে বিএনপি, এখন সেই ইলেকশন করাতে চায় না। ইউনূস এখন আর বিএনপির কথা শুনছে না। প্রথমে দেখাই ভোট নিয়ে আসলে ঠিক কি বলেছিল মোহাম্মদ ইউনূস, আর এখন বিএনপি নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি কি বলছেন শুনুন। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে, কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার। অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরো 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা। জানা যাচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। সংস্কার কোনো নতুন ধারণা নয়। কেউ যদি দাবি করে যে আমরা এই সংস্কারের দাবি নিয়ে এসেছি, সেটা ভুল। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। সেই কারণেই আমরা যখন কথা বলি যে আমরা নির্বাচনটাকে তাড়াতাড়ি চাই, আমাদের সম্পর্কে ভুল একটা ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। বোঝা গেল কি বোঝা গেল বলুন তো? জোর লড়াই শুরু হয়ে গিয়েছে, রক্তারক্তি হওয়ার আগের মুহূর্ত। যে বিএনপি শুরু থেকে এত সাপোর্ট করলো এবং বিএনপি সাপোর্ট নিয়ে ইউনূস ক্ষমতার শীর্ষে এসে বসলো, শীর্ষ চেয়ার পেয়ে গেল এত সহজে। মোহাম্মদ ইউনূস একা চাইলে কোনোদিনই না দেশে ফিরতে পারতো না, কোনোদিন এইভাবে শেখ হাসিনাকে সরিয়ে অন্তর্বর্তী উপদেষ্টার পদে বসতে পারতেন। অথচ সেই বিএনপির সঙ্গে এখন নির্বাচন করতে নারাজ মোহাম্মদ ইউনূস। বিএনপিকে ফ্রাঙ্কেনস্টাইনকে সাহায্য করে ফেললো, বুঝতে পারিনি। আমেরিকার মদত ছিল সরাসরি প্রত্যক্ষ মদত, কিন্তু দেশ থেকে সাপোর্ট দিয়েছিল বিএনপি, দেশ থেকে সাপোর্ট দিয়েছিল শিবির। তারা যদি ময়দানে না থাকতো, তারা যদি ময়দানে না নামতো, তারা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে হাইজ্যাক করে নিয়ে ইউনূসের হাতে তুলে না দিত, তাহলে কে দিত ইউনূসকে উপদেষ্টার পদ, উপদেষ্টার চেয়ার? কিন্তু ইউনূস কিছু মনে রাখার প্রয়োজন বোধ করে না। স্বাভাবিক, কারণ তার তো অন্য ইন্টেনশন রয়েছে, দেশকে জঙ্গি দেশ বানানোর উদ্দেশ্য রয়েছে, সেরকমই অ্যাসাইনমেন্ট রয়েছে আমেরিকা থেকে। যদিও 2 মাস বাদে কি হবে বলা মুশকিল, কারণ আমেরিকায় যারা এই অ্যাসাইনমেন্ট দিয়েছিল মোহাম্মদ ইউনূসকে তারা নিজেরাই থাকছে না আর। ট্রাম্প ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে ইউনূসের কপালেও দুঃখ আছে, কিন্তু ট্রাম্প ক্ষমতায় বসার আগে যদি নির্বাচন হয়ে যেত, তাহলে বোধহয় বাংলাদেশে বিএনপি নিশ্চিন্তে অন্তত কয়েকটা বছর রাজত্ব করতে পারত। এখন বিএনপি এটাও জানে ওদিকে ট্রাম্প আসলে চাপ পড়বে বাংলাদেশেও। মোহাম্মদ ইউনূস বলছে কোনোভাবেই নির্বাচন এবছর হবে না, তাহলে কবে হবে? মানে এটা বড় সড়ো গোলকধাঁধা তৈরি হয়ে গেছে। এই গোলকধাঁধা থেকে বেরোনোর একটাই উপায় হচ্ছে আরো একবারের জন্য বাংলাদেশকে স্বাধীন করা, মানে 4 নম্বর বারের জন্য বাংলাদেশকে স্বাধীন করা। এর বাইরে আর কোনো রাস্তা দেখছি না। কারণ বয়স পর্যন্ত কমানোর কথা বলছেন মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন 17 বছর বয়স নাকি ভোটাধিকার পাওয়ার বয়স হওয়া উচিত। আসলে তা নয়। আসলে বিষয়টা হচ্ছে এই ধরনের কারেকশনকে নিয়ে এসে, এই ধরনের পরিকল্পনা, সৃজনশীল ভাবনা চিন্তাকে যোগ করে বেসিক্যালি
আসলে নির্বাচনের প্রসেসটাকে দেরি করিয়ে দেওয়া, যাতে এগুলো করতে করতে অনেকটা সময় চলে যায়। শুনুন কি বলছেন মোহাম্মদ ইউনূস এবং তারপর তার পাল্টা বিএনপির নেতা, তারা কি বলছেন দেখুন। নির্বাচন সংস্কার কমিশন নিশ্চয়ই এরকম একটা বয়স সুপারিশ করবে। সেই বয়স আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। ধরুন আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে, যে যত তরুণ পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি, এই হলো আমার যুক্তি। তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সখ্যতা তাকে এই শক্তি যোগায়। তরুণরা সংখ্যায়ও বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত দেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে, ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব। সবকটা কমিশন মিলে আমাদের সামনে বহু সুপারিশ তুলে ধরবে। আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যে যাই মতামত হোক না কেন, আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই, নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারে। পত্রিকায় দেখলাম যে আপনার আমাদের প্রফেসর ইউনূস নতুন একটি প্রস্তাব দিয়েছেন। সে প্রস্তাবটি হচ্ছে 17 বছর হবে আপনার ভোটার তালিকা হওয়ার জন্য আপনার ন্যূনতম বয়স। এখন তাহলে কি করতে হবে? আবার নতুন করে আপনার ভোটার তালিকা তৈরি করতে হবে। এই জিনিসটা তো কনসেনসাস না। আপনি ইউ আর দ্য চিফ এক্সিকিউটিভ, আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে 17 বছর হলে ভালো। আপনি যখন বলছেন দেন ইট বিকামস এ বাইন্ডিং অন দ্য ইলেকশন কমিশন, যেটা আপনি ইলেকশনের জন্য যারা ঠিক করবে, ইলেকশন কমিশনকে ছেড়ে দিন, লেট দেম ডিসাইড। 18 বছর তো আছে, সকলের কাছে গ্রহণযোগ্য আছে। যদি 1 বছর কমাতে চান তাহলে সেটা ইলেকশন কমিশন প্রস্তাব করুন, যারা নতুন হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন। উনি যখন প্রথমেই বলে দেন দ্যাট বিকামস বাইন্ডিং, ওটা কিন্তু একটা চাপ পড়ে যায় কমিশনের উপরে। আমি মনে করি এই বিষয়টাকে এইভাবে না বলে তাদের উচিত ছিল, আমি এখনো মনে করি এটা স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে তারপরে যদি তিনি এই বিষয়টা আনতে চান, সে আনলে ভালো হতো, তাহলে কোনো বিতর্কের সৃষ্টি হতো না। এখন তো আপনার আরো বেশি করে মানুষের আশঙ্কা তৈরি হবে, এটা করতে গিয়ে তাহলে আরো সময় যাবে, আরো সময় ক্ষেপণ হবে, আরো বিলম্ব হবে। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। অতএব মুখোমুখি সম্মুখ সমর হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যে এর আগের মঞ্চ থেকে একাধিকবার কখনো রুহুল কবির রিজভী বিএনপির যুগ্ম মহাসচিব, কখনো মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব এর আগেও বলেছেন, আগে হুঙ্কার দিয়েছেন, যদি সময় মতো নির্বাচন না হয় তাহলে প্রয়োজন পড়লে রাস্তায় নামবো আমরা, প্রয়োজন পড়লে আরো একবার অগস্টের মতো রাস্তায় নামবো, আরো একবার আন্দোলন হবে, আরো একবার ক্ষমতা থেকে সরানো হবে যে এখন ক্ষমতা দখল করে রয়েছে। তাহলে কি হবে? আমার প্রশ্ন একটাই, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আমি জানি না যে শেখ হাসিনা দূর থেকে বসে কি দেখছেন, তিনি মুচকি হাসছেন কিনা, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে এই সলিউশন বোধহয় আবার একটাই। একবার হয়েছে 47-এ, দ্বিতীয়বার হয়েছে 71-এ, তৃতীয়বার নাকি 2024-এর 5ই অগস্ট তৃতীয়বারের জন্য স্বাধীন হয়েছিল বাংলাদেশ। তাহলে উপায় একটাই, আরো একবার চতুর্থবারের জন্য বাংলাদেশকে স্বাধীন করা, আরো একবার রাস্তা নেমে পড়া, আরো একবার মার দাঙ্গা আগুন টাগুন জ্বালিয়ে 4বারের মতো চতুর্থবারের জন্য বাংলাদেশকে স্বাধীন করা। তবে গিয়ে যদি এদের এই অন্তর্দ্বন্দ্ব মেটে, জানি না সেই পথেই হাঁটছে কিনা বাংলাদেশ, আরো একবার চূড়ান্ত অশান্ত হওয়ার পথে এগোচ্ছে কিনা প্রতিবেশী রাষ্ট্র, প্রশ্ন করব। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করে। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, সময় এসেছে ভারতের বিরুদ্ধে সবাইকে অস্ত্র ধরা। দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো।
বিদ্বেষের কথা, এত বড় বড় কথা, এত ভারতের প্রতি বিদ্বেষ, ভারতের সঙ্গে যুদ্ধ হবে, ভারতের জায়গা দখল করে নেবে, ভারত দখল হয়ে যাবে, এত কিছুর পরও আজকের দিন পর্যন্ত ভারতের দয়াতে, ভারতের সাহায্যতেই বাংলাদেশ বেঁচে পড়তে আছে। মোহাম্মদ ইউনূস ব্যবস্থা করতে পারেনি, ভাতের জোগাড় করতে পারেনি চীন থেকে আর পাকিস্তান থেকে, কিন্তু মোহাম্মদ ইউনূস একটা জিনিস করতে পারছে, যতখানি দেরি করা যায় নির্বাচনটাকে টলিয়ে যাচ্ছেন, যত পিছিয়ে দেওয়া যায়। এই মতো অবস্থায় কি হতে চলেছে বাংলাদেশে? গৃহযুদ্ধ আরও একবার। আমি আগের দিন প্রশ্ন করেছিলাম শেখ হাসিনা তিনি ফিরতে পারবেন কিনা, কিন্তু শেখ হাসিনা ফিরতে পারবেন কিনা আগের দিনের যে নোটিফিকেশন যেটা বলা হয়েছে যে কোনোভাবে যার বিরুদ্ধে অভিযোগ থাকবে, যার বিরুদ্ধে আইনি রাস্তায় অভিযোগ দায়ের করা থাকবে, মামলা চলবে, তাকে কোনোভাবেই ভোটে নির্বাচনে দাঁড়াতে দেওয়া হবে না। কি হবে, কি হতে চলেছে পরিস্থিতি, কি হতে চলেছে ভবিষ্যৎ? এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক রক্তিম দাস, স্টুডিওতে রয়েছেন বাইরে থেকে আওয়ামী লীগ নেত্রী রোকেয়া প্রাচী, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগদান করবেন বিএনপি নেতা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি KM রকিবুল ইসলাম রিপন। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আমি রিপন, শুরুতে আপনার কাছেই আসি। কি মনে হচ্ছে নির্বাচনটা হবে? আপনাদের নেতা মির্জা ফখরুল ইসলাম এবং তার সঙ্গে আরও অনেকে, রুহুল কবির রিজভী, তারা তো বলছেন যে নির্বাচনটাকে অহেতুক ডিলে করছেন মোহাম্মদ ইউনূস, পিছিয়ে দিচ্ছেন। কি করবেন আপনারা? আরও একবার পথে নামবেন? আরও একবার দেশ স্বাধীন করবেন নাকি? ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছেন আমাকে? একদম শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা গত 17 বছরে ভারতের একটি শাসক দল এবং বাংলাদেশের শাসন ব্যবস্থায় শেখ হাসিনা ছিলেন। তখন শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে আমরা যা দিয়েছি ভারত সেটা জীবনেও ভুলতে পারবে না, এবং আওয়ামী লীগের অনেক মন্ত্রীরা বলেছিলেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক। দেখুন, পরকীয়া প্রেমের যেই জ্বালা, সেই জ্বালা এখন ভারতের শাসক দল বুঝতে পারছে, কারণ জনগণের স্বার্থে পরকীয়া প্রেমের যে জ্বালা, সেই জ্বালা কিন্তু জনগণ ধরে ফেলেছে, যার কারণে গত 17 বছরের শাসক দল পরকীয়া প্রেম করে শেখ হাসিনার সাথে বাংলাদেশের মানুষের ভোট অধিকার থেকে দূরে রেখেছিল, গণতন্ত্র থেকে দূরে রেখেছিল। শেখ হাসিনাকে সহযোগিতার কারণে বুঝতে পারলাম না ভারতের সঙ্গে কোন সম্পর্ক বুঝতে পারলাম না, ভারতের সঙ্গে কোন সম্পর্ক বুঝতে পারলাম না। সেটা হলো মানে আজকের দিন পর্যন্ত আপনারা ভারতের দয়ায় বেঁচে আছেন, ভারতের দয়ায়। ভারত থেকে চাল ডাল পেঁয়াজ যাচ্ছে, নিয়ে আসুন না চীন থেকে, নিয়ে আসুন না পাকিস্তান থেকে। পাকিস্তানের সঙ্গে পরকীয়া, পাকিস্তানের সঙ্গে বিএনপির পরকীয়া সম্পর্কের কি হলো বলুন আমাকে? পাকিস্তানের সঙ্গে পরকীয়া সম্পর্ক, চীনের সঙ্গে পরকীয়া সম্পর্কের কি হলো? চীন তো পাচ্ছে না দিতে, চীন থেকে চাল পাচ্ছেন, পাকিস্তান থেকে পেঁয়াজ পাচ্ছেন, চীন থেকে পাকিস্তান থেকে কি পাচ্ছেন তারা? কি পাচ্ছেন? ভ্যাকসিন পর্যন্ত ভারত থেকে যায়, চাল ডাল ডিম পর্যন্ত ভারত থেকে যায়। চীন পাকিস্তান থেকে কি পাচ্ছেন আপনারা? আজকের দিন পর্যন্ত ভারত থেকে যাচ্ছে। আপনারা দেশটাকে দখল করে একটা নির্বাচন পর্যন্ত করতে পারছেন না। গত 17 বছরে আমাদের আকাশ সীমা, আরে 17 বছরে পারেনি, আপনারা এখন করে দেখান না। 17 বছর নির্বাচন হয়নি তো, 17 বছর নির্বাচন হয়নি, আপনারা করে দেখান না। রিপন, আপনারা নির্বাচন করে দেখান না। যারা গোমূত্র খেয়ে লোকসভায় মারামারি করে, তারা যদি আমাদেরকে সভ্য জাতি হিসাবে তারা ভারত ছিল বলে তাই স্বাধীন হয়েছেন। শুনুন, এই ভারত ছিল বলে আপনারা স্বাধীন হয়েছেন। যে সরকারকে বলছেন ভারতের রিপন, যে সরকারের আপনি বলছেন, সেই সরকার চাইলে বর্ডারটা বন্ধ করে দিত। বিজেপি সরকার চাইলে বর্ডারটাকে লক করে দিত, না খেতে পেয়ে মরতেন রিপন। বিজেপি সরকার চাইলে বর্ডার লক করে দিত, না খেতে পেয়ে মরতেন। হাতে হাতে ভিক্ষের ঝুলি নিয়ে বসে থাকতে হতো। ভারতের কলকাতাতে ইতিমধ্যে কৃষকরা আন্দোলনে নেমেছে। কলকাতার ব্যবসায়ীরা রাগ হয়ে গেছে। আসলে কলকাতায় ট্রিটমেন্ট করতে আসতে পারছে না, কলকাতার হাসপাতালগুলো রাস্তা বন্ধ করে দিয়েছে, কলকাতার হোটেলে থাকতে পারছেন না, ট্রিটমেন্ট করতে পারছেন না। এই সমস্ত বুজরুকির কথা বলবেন না, বোকা বোকা কথা বলবেন না। আপনারা নির্বাচন করতে পারছেন না কেন? আপনারা নির্বাচনটা করছেন না কেন? আরে নির্বাচন করে দেখান না, ইলেকশন করছেন না কেন? শেখ হাসিনা খুব খারাপ ছিলেন, শেখ হাসিনা নির্বাচন করেননি, আপনারা নির্বাচন করছেন না কেন? আপনারা যারা আছেন, আরে রিপন, নির্বাচন করাচ্ছেন না কেন? নির্বাচন কেন করাতে পারছেন না? শেখ হাসিনা, তাহলে আপনার সঙ্গে শেখ হাসিনার পার্থক্য কি বলুন?
ইলেকশন করাতে পারছেন না কেন? নির্বাচন অবশ্যই বাংলাদেশে হবে। কবে হবে? সময়ের ব্যাপার। কবে হবে? অচিরেই নির্বাচন কবে হবে? শাসক দলে যারা আছেন, একটা অস্থায়ী সরকার নিয়ে বসিয়ে রেখেছেন। সরকারে যারা আছেন তারা অবশ্যই নির্বাচন দেবেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবেন। কিন্তু ভারতের শাসক দলের চোখ রাঙানি এবং শাসন শোষণ বাংলাদেশের মানুষ রুখে দিয়েছে। আর সেই চোখ রাঙানো এবং শাসন শোষণ মুখে দিয়েছে, অথচ আরে শুনুন না রিপন, আপনি বলছেন ভারতে শাসন শোষণ। আমি জানি না আজকে খেয়েছেন, দুপুরে ভাত খেয়েছেন, পাতে পেঁয়াজ ছিল, পাতে পেঁয়াজ ছিল, পাতে ডিম ছিল, ভাতটা খেয়েছেন, দুপুরে ভাত খেয়েছেন। মানে এই ধরনের বেইমানি কথা বলেন কি করে বুঝতে পারি না আমি। আপনারা চীন থেকে চাল আনাচ্ছেন না কেন? চীন থেকে পাকিস্তান থেকে পেঁয়াজ আনাচ্ছেন না কেন? আর সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে। এই আরে বাংলাদেশের মানুষ তো নির্বাচন চাইছে, বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, করাতে পারছেন আপনারা? করাতে পারছেন? সাংবাদিক পেশা ছেড়ে রাজনীতির নাম লেখানো উচিত বলে বাংলাদেশের মানুষ। না না বলুন না, এই যে আবু সাইদকে তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আবু সাইদকে কে মেরেছিল? আর মোহাম্মদ ইউনূস এখন নির্বাচন করতে পারছে না কেন? মির্জা ফখরুল তো মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলছেন। আপনারা তো আরেকবার রাস্তা নামবেন শুনছি আমি। মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়ে কি লাভ হলো আপনাদের? অন্তর্বর্তী সরকার জনগণের নির্বাচনের অধিকার অবশ্যই ফিরিয়ে দেবে। বাংলাদেশ নিয়ে আপনারা যেভাবে কিছু মিডিয়া অপপ্রচারে মেতে উঠেছেন, আমরা এই সকল অপপ্রচার, আমাদের অপপ্রচারের দরকার হয় না। শুনুন রিপন, রোজ আসেন, রোজ আপনি অপপ্রচারের কথা বলেন। আপনারা রোজ আপনারা অপপ্রচারের কথা বলেন। আজকে যদি সাহস থাকে তাহলে বলুন যে আপনাদের বাংলাদেশে কলেজের বাইরে ভারতের পতাকা মারানো হয়েছে না হয়নি? বলুন। এটা অপপ্রচার না অপপ্রচার নয়? বাংলাদেশের মানুষ বীরের জাতি, অপপ্রচার না অপপ্রচার নয়? সময় থাকে ভারতের উপরে আমরা কখনো নির্ভরশীল ছিলাম না, আমি আপনাকে ভবিষ্যতেও থাকবো না। আমরা সব সময়ের জন্য বীরের জাতি। আরে বর্ডার বন্ধ করে দিন না, ভারতের উপর নির্ভরশীল ছিলেন না, বর্ডার বন্ধ করে দিন। আপনাদের দম থাকলে বর্ডার বন্ধ করে দিন। এত চাল, ট্রাক চাল, গম, আটা, চিনি, ময়দা, তেল সব নিচ্ছেন কেন আপনারা? নিচ্ছেন কোন মুখে? দেখুন নিচ্ছেন কোন মুখে আপনারা? আপনি যেভাবে কথা যদি আপনাদের শুনুন না আপনি রোজ বলেন অপপ্রচার, এভরিডে আপনি রোজ বলেন অপপ্রচার। আপনি আজকে বলুন আমাদেরকে যে বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বাইরে ভারতের পতাকা রাখা হয়েছে কিনা? ইয়েস অর নো, হ্যাঁ না না? যা আমাদের এখানে আসে আপনি বলুন। আমাদেরকে ফ্রি দেওয়া হয় না, আলু ফ্রি দেওয়া হয় না। আরে তো দাম দিয়ে বাইরে থেকে কিনুন না, চাউল ফ্রি দেওয়া হয় না। নিচ্ছেন কেন? ভারতের মার্কেট যথেষ্ট বড়, আপনারা নিচ্ছেন কেন? চীন থেকে নিন না। আরে চীন থেকে নিন না, আরে পাকিস্তান থেকে নিন না, পাকিস্তান থেকে পেঁয়াজ নিন, চীন থেকে ডিম নিন, চাল নিন, নিচ্ছেন না কেন? আপনারা আসছেন কেন? আপনারা এই ভারতের নামে গালিগালাজ করেন আর ভারতে আসেন হচ্ছে চিকিৎসা করাতে। বিজেপি লিগে যোগ দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি শুভেন্দ্রকে এবং বিজেপির নেতাদেরকে। আরে বিজেপি সরকার ছিল বলে এখনো পর্যন্ত আপনাদের উপর যুদ্ধ ঘোষণা করেনি। কংগ্রেসের সরকার থাকলে এতদিনে বাংলাদেশে ঢুকে যুদ্ধ করেনি। বিজেপি সরকার ছিল বলে এখনো পর্যন্ত এই দয়াটা দেখাচ্ছে। সেই সরকার রিপন, আপনি বললেন আমাকে যে আপনি বলুন আমাকে যে ভারতের পতাকা বাংলাদেশের স্কুল কলেজের বাইরে লাগানো আছে না নেই? ইতিমধ্যে এটা অপপ্রচার না সত্যি প্রচার? যে বাংলাদেশ এটা বুঝতে পারছেন না, যেটা আসল পয়েন্টে কথা বলুন। বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রিপন প্লিজ শুনবেন না এখন আপনারা। আসল যেটা পয়েন্টের কথা আপনারা শুনবেন না। বাংলাদেশের স্কুল কলেজের বাইরে, বিশ্ববিদ্যালয়ের বাইরে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের বাইরে ভারতের পতাকা রেখেছেন না রাখেননি? আপনারা বলেছিলেন 4 দিনে কলকাতা দখল করবেন, করতে পারলেন না কেন? আমাদেরকে হুমকি দিয়ে কথা বলছেন। বাংলাদেশে 4 দিনে বলেছিলেন কলকাতা দখল করবে, পারলেন না কেন? বাংলাদেশের মানুষকে হুমকি দিতে চায়। আরে দাদা, 4 দিনে দখল করার কথা ছিল, কলকাতা করতে পারলেন না কেন? 4 দিনে কলকাতা দখল করতে পারলেন না কেন? বাংলাদেশের লোকেদের ব্লগ দেখেছেন? বাংলাদেশের লোকজনেরা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে
পোস্ট করছে যে বাজারে গিয়ে খাবার কিনতে পারছি না, মাছের কাঁটা খেতে হচ্ছে, এত দাম জিনিসপত্রের। কি দেশ করলেন? কি দেশ তৈরি করলেন বাংলাদেশের লোকেদের জন্য? কোন দেশ তৈরি করেছেন? আরে বলুন না প্রচার কোনটা, অপপ্রচার কোনটা? দেখুন উনি শুনবেন না, দেখছেন রক্তিমদা, ওনারা একতরফা বলে যাবেন, ওনারা শুনবেন না, শুনে প্র্যাকটিস করেনি। রিপন সাহেব, আমার মনে হয় গোটা বাংলাদেশের এই সমস্ত কট্টরবাদীদের মাথার সমস্যা হয়ে গেছে। কলকাতার হাসপাতালে রাস্তা বন্ধ করে দিয়েছে, ট্রিটমেন্ট হচ্ছে না এখন। উনি বলছেন না যে বাংলাদেশের বাইরে, ইউনিভার্সিটির বাইরে ভারতের পতাকা মারানো রয়েছে, মারি যাতায়াত করছে, এটা সত্যি না মিথ্যে? রিপন সাহেব, আপনি মানসিকভাবে অসুস্থ, আপনি যদি চিকিৎসা করাতে চান আসুন, আমরা ব্যবস্থা করছি। না বলাই ভালো। আপনার কাছে প্রশ্ন, যখন বিজেপি নেতারা বাংলাদেশ নিয়ে উস্কে কথা বলার চেষ্টা করে, শোষণ শাসন করার চেষ্টা করে, আপনাদের নেতারা করেনি? আমাদেরকে আপনাদের নেতারা করেনি? তখন আপনাদের নেতারা করেনি? লোকরা 4 দিনে কলকাতা দখল করার কথা বললেন কোন মুখে আপনারা? 4 দিনে কলকাতা দখল করার কথা বলেছেন আপনারা? এভাবে অপপ্রচারে মেতে উঠেছেন। কোনটা অপপ্রচার দাদা, কোনটা অপপ্রচার? চিন্ময় কৃষ্ণ প্রভু অপপ্রচার, চিন্ময় কৃষ্ণ প্রভু অপপ্রচার, চট্টগ্রামে অপপ্রচার, কুমিল্লায় অপপ্রচার, গোপালগঞ্জে ফতোয়া দেওয়া হয়েছে অপপ্রচার, জায়গায় জায়গায় ফতোয়া দেওয়া হচ্ছে অপপ্রচার। তারেক রহমানরা বলছে গরুর মাংস না রাখলে হিন্দুর দোকান চালাতে দেব না, অপপ্রচার। এগুলো অপপ্রচার, আমি লম্বা তালিকা ধরে বলতে পারি, একটার পর একটা। চিন্ময় কৃষ্ণ প্রভু অপপ্রচার। কি বলছেন আপনারা? ভারতের পতাকাকে অসম্মান করেছে, অপপ্রচার। আপনাদের কপাল ভালো, আপনাদের কপাল ভালো যে ভারত রাশিয়া নয়, রাশিয়া নয়। এতদিন উচিত ছিল যুদ্ধ করা, দেশে ঢুকে যুদ্ধ করা উচিত ছিল এতদিনে। ভারতের ভিডিও, ভারতের সাংবাদিকরা যে ভিডিও করেছেন, নিউজ করেছেন, সেগুলো চাইলে আপনার কাছে আমি পাঠাতে পারি। এক ঘাইমেটা কথা না বলা উচিত বলে বাংলাদেশের মানুষ মনে করে। আপনাদের ভিডিও করেছে শুনুন, শুনুন, জামাতের দালাল এদেশেও আছে, জামাতের দালাল এদেশেও আছে, কিছু লুঙ্গি সাংবাদিক এদেশেও আছে, কিছু জামাতের দালাল এদেশে আছে, কিছু লুঙ্গি সাংবাদিক এদেশে আছে। তারা আপনাদের পয়সায় খায় পরে, ওখান থেকে জামাতের পয়সা নেয়, এখানে বসে তারা ভুলভাল জিনিস বানায়। তাদের ক্ষমতা নেই, তারা আমাদেরকে ফেস করতে পারে না। আপনি আমাদেরকে বলুন যে আপনাদের দেশে ভারতের পতাকার অপমান হয়েছে না হয়নি? আপনাদের দেশ থেকে আপনারা বলেছেন না বলেননি 4 দিনে কলকাতা দখল করবেন? আমি বলতে চাই, আপনি বিজেপি লেগে আপনারা বলেছেন যে পরমাণু বোমা, পরমাণু অস্ত্র পাকিস্তান থেকে ধার করে নিয়ে আসবেন। এই কথাগুলো আপনারা বলেছেন না বলেননি? শুনুন রিপন সাহেব, আমরা আপনাদের মতো নই, আমরা গল্পে গরু গাছে তুলি না, আমরা প্রমাণ ছাড়া কথা বলি না। আপনাদের মানসিক সমস্যা হয়ে গেছে, বুঝতে পারছি চাপে রয়েছেন, দেশে নির্বাচন নেই, খাবার জন্য চাল নেই, কিছু নেই, ব্যাংকে টাকা নেই, এখন আপনাদের এইসব বলতে হচ্ছে। খুবই আনফরচুনেট, দুঃখের বিষয়। রিতমদা কি বলবেন? রক্তিমদা কি বলবেন? হ্যাঁ, আমার পড়বে না, আমরা যা শুনছি তাই চোখে পড়বে। উনি যেভাবে বলে যাচ্ছেন, উনি মনে হয় আগামী 1 বছরও থামবেন না, শুনবেন না, ওই যে কোনো কথাই শুনবেন না। এবং আপনি এবার থামুন, আপনি থামুন, অনেক বলেছেন, এবার থামুন, এবার শুনুন, এবার কিছু কথা শুনুন। অথচ পাকিস্তান চীন থেকে চাল ডাল নিয়ে আসতে পারছে না এরা। মানসিক অসুস্থতা আছে, আপনি শুনুন। ক্ষমতা এলে বোধহয় এরাই আগে জাতীয় সঙ্গীত চেঞ্জ করবে, বাংলা ভাষা সরিয়ে দেবে, জাতীয় সঙ্গীত চেঞ্জ করবে। আমার প্রথম কথা হচ্ছে, যত দিন যাবে ইউনূস স্বৈর শাসকে পরিণত হবে, এটা খুব পরিষ্কার। এবং সেটা কিন্তু বিএনপি বুঝতে পারছে। কারণ এখন ঝগড়া করছে কিন্তু বিএনপি বুঝতে পারছে। কারণ ইনি হচ্ছেন একজন অরাজনৈতিক লোক, আর এ বারবার বলবে যে হাসিনাকে ফিরত এনে আমরা হাসিনাকে যতক্ষণ ফিরত না আনতে পারছি ততক্ষণ পর্যন্ত বিচার করতে পারবো না, আর বিচার না করলে আমরা নির্বাচন দিতে পারবো না, এটা বলবে। আর জামাত তার পক্ষ নেবে, কারণ জামাত এটা চায়। কারণ যতদিন ধরে এই সরকারটাকে রাখা যাবে, জামাত ধীরে ধীরে বাংলাদেশের প্রশাসনের মধ্যে, আর্মির মধ্যে জামাতের লোকজনকে পেনিট্রেট করবে, যাতে আগামী দিনে একটা কমপ্লিট মৌলবাদী রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বেরিয়ে আসতে পারে, তাদের লোককে ভরে দেবে। এখন উল্টো দিক থেকে কি হবে? যত দিন যাবে বিএনপি যেভাবে আজকে ভারত বিরোধিতা করছে, সেই বিএনপি ভারত বিরোধিতার জায়গা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ক্রমাগত ভারতের কাছে আসতে চাইবে, কারণ ভারতই পারে একমাত্র নির্বাচনটা দিতে বাধ্য করাতে। তাই বিএনপি খুব দ্রুত ভারত বন্ধু হওয়ার চেষ্টা শুরু করে দেবে আর কদিনের মধ্যেই, আমি এটাকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। এবং আরেকটা বিষয় আমি বলছি,
যে বিএনপি যত আওয়ামী লীগ বিরোধিতা করুক না কেন, যখন তারা একক প্রচেষ্টায় ইউনূসকে সরাতে পারবে না, তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যৌথ মঞ্চ করে ইউনূসকে সরাতে রাস্তায় নামতে বাধ্য হবে। ঠিক এরশাদ বিরোধী আন্দোলনে যেভাবে খালেদা জিয়া এবং শেখ হাসিনা একসঙ্গে রাস্তায় নেমেছিল, ঠিক সেভাবেই নামবে, কারণ ইউনূসকে তাদেরকে সরাতে হবে। কারণ বিএনপি আফটার অল তারা একটা গণতান্ত্রিক দল, তারা রাজনীতি করতে চায়, তারা বাংলাদেশে ক্ষমতায় আসতে চায়। আমার প্রশ্ন হচ্ছে যে রিপন ভাইরা কেন বলছেন না যে তাদের যে অসংবিধিত নেতা, যাকে তারা মনে করেন যে ক্ষমতা আসলে তিনি প্রধানমন্ত্রী হবেন, এই তারেক জিয়া, তিনি কেন লন্ডনে বসে আছেন? তিনি কেন বাংলাদেশে ফিরতে পাচ্ছেন না? ইউনূস সরকার তাকে কেন ফিরে আসতে দিচ্ছে না? কারণ ইউনূস খুব ভালো করে জানেন তারেক জিয়া যদি ফিরে আসেন তাহলে তার গদি নড়ে যাবে। সেই কারণে হাসিনাকে তিনি মাইনাস করেছেন। এটা হচ্ছে -2 ফর্মুলা, যেটা এর আগেও বাংলাদেশে হয়েছিল, এখানেও হচ্ছে। যে খালেদা জিয়াকে অসুস্থতা তিনি আছেন, তাকে দ্রুততার সঙ্গে তাকে তারা বিদেশে পাঠানোর চেষ্টা করছে। খালেদা জিয়া তো ভোটে দেওয়াতে পারবেন, তো বলা হয়েছে পারবেন, কিন্তু তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করছে। তারেক জিয়া কবে ফিরবেন? তারেক জিয়া কবে ফিরবেন এই প্রশ্নের উত্তর নেই। এবার বলছেন বীরের জাতি। তো বীরের জাতি যদি হয়, আজকে একটা রিপোর্ট দেখলাম, ইন্টারপোল এই মুহূর্তে প্রায় 90 জন বাংলাদেশি টেররকে খুঁজছে। 90 জন, সেটা ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা এমন ক্রাইম করেছেন যে ইন্টারপোলের খাতায় তাদের নাম রয়েছে। সেখানে কিন্তু এত চেষ্টা করেও আপনারা কিন্তু শেখ হাসিনার নামটা ঢোকাতে পারেননি। তাহলে এই বীরের জাতি কি করছে? বীরের জাতির এত টেরার, এবং বীরের জাতি আমরা মানি, খুব ভালো কথা। তো নৌকায় করে করে কারা অন্য দেশের দিকে চলে যাচ্ছে? কেন অন্য দেশ দখল করতে যাচ্ছে? দখল করতে যাচ্ছে না মানে এই দেশে থাকা যাবে না, অন্য দেশে শিফট করছে। বীরের জাতি কি? এখানে রিপন বাবু তো রয়েছেন, উনি বলতে পারছেন না তারেক জিয়া কবে ফিরবে, মোহাম্মদ ইউনূস কবে ইলেকশন করাবে। আপনারা এগুলো প্রশ্ন কেন করতে পারছেন না ইউনূস থেকে? আসলে বিএনপি এখন বাঘের পিঠে উঠেছে। আজকে আপনারা ইউনূসের গদি দিয়ে দিলেন, তার পাল্টা আপনারা এটুকু বলতে পারেন, এটুকু আপনাদের সাহস নেই মোহাম্মদ ইউনূসকে বলা কি নির্বাচনটা করার আগে? এটুকু আপনারা বলতে পারছেন না? আপনারা দেশ কি করে চালাবেন? আসলে বিএনপি বাঘের পিঠে উঠেছে। বিএনপি না জামাতের সঙ্গে যেতে পারছে, না ইউনূসের সঙ্গে যেতে যাচ্ছে। ইউনূস বলছেন এখন 17 বছর, ইউনূস এখন পুরো সময় নিয়ে 17 বছর করছেন ভোটের তালিকা, মানে ভোটারের ন্যূনতম বয়স। এতে তো ভোট আরো পিছিয়ে যাবে। যতই যা করুন, আপনারা এটাকে করাতে পারছেন না কেন? ভারতের কাছে নতজানু হতেই হবে, আসতেই হবে। আপনাদের আমার প্রশ্নটা আমার উত্তরটা নেন, আমার উত্তরটা নেন। বলুন না, উত্তর নিচ্ছি আমি, বলুন না। আরে উত্তর নিচ্ছি, উত্তরই তো শুনছি, বলুন না। আপনাদের মনে বিজেপি অবশ্যই যারা আমার হিন্দু ভাইয়েরা নির্যাতিত হচ্ছে, আমার পরিবারের লোক নির্যাতিত হচ্ছে, আমাদের যারা আছে আর আপনাদের কারণে নির্যাতিত হচ্ছে, আপনাদের কারণে নির্যাতিত হচ্ছে। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যা কাণ্ড ঘটিয়েছেন, আমার হিন্দু নির্যাতিত হবে কেন? আমার বৌদ্ধ নির্যাতিত হবেন কেন? আপনারা কি করেছেন? বিএনপি জামাতের আমলে আপনারা কি করেছেন? আপনারা ভোলায় কি ঘটনা ঘটিয়েছেন? আমাদের জ্বালা হবে না? আমাদের জ্বালা হবে না? ভারতের খাবেন, ভারতের করবেন, আর ভারতকে গালাগালি দেবেন। ভারতের দয়ার স্বাধীনতা পেয়েছেন, আপনারা ভুলে গেছেন। বাংলাদেশে আসবেন, তবে আমাদের জ্বালা ভারতের শাসক দল বিএনপি এবং তারেক রহমানকে অনেক ভয় পায় এবং অতি উৎসাহী মিডিয়া। আরে তারেক রহমানকে যেভাবে দেশ থেকে তাড়ানো হয়েছিল সেটা বলুন। কি কারণে তারেক রহমান দেশ ছাড়তে বাধ্য হয়েছিল সেটা বলুন। বাংলাদেশ নিয়ে যারা কেন 9/11 সময় তাকে দেশ ছাড়তে হয়েছিল? আরে নিজেদেরকে নিয়ে সঠিক প্রচার করুন আপনারা, আমাদের দরকার নেই। আপনাদের বিএনপির মধ্যেই আপনারা নিজেদেরকে প্রচার করুন সঠিকভাবে। সংবিধানে ধর্মনিরপেক্ষ সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম কে দিয়েছিল? আপনারা তারেক জিয়াকে ফেরাতে পারেননি। এখন ভারতের পায়ে এসে না পড়লে নির্বাচনটাও হবে না। ভারতের পায়ে এসে না পড়লে স্বপ্ন অধুরা থেকে যাবে, নির্বাচন হবে না। নির্বাচন হবে না। আওয়ামী লীগ তো রকে প্রাচী আছেন। আমি আসছি। এক চিন্ময় প্রভু আপনাদের খুঁটি নাড়িয়ে দিয়েছে, আপনাদের দাড়ি ধরে নাড়িয়ে দিয়েছে মৌলবাদী। তাই চিন্ময় প্রভুকে জেলে ভর্তি করে রেখেছেন। এখন শেখ হাসিনা নাকি সব থেকে বড় ক্রিমিনাল দেশের কাছে, অথচ চিন্ময় কৃষ্ণপ্রভু সেখানে দীর্ঘদিন ধরে বিনা বিচারে রয়েছেন, আর উনি এসে বড় বড় কথা বলছেন নাকি অপপ্রচার চলছে, নির্বাচন নাকি সময় মতো হবে। 17 বছর নির্বাচন হয়নি, এখন নাকি নির্বাচন হবে। অথচ ইউনূস তিনি বলছেন যে নির্বাচন করার দূর পর্যন্ত কোনো প্ল্যানই নেই।
রোকেয়া প্রাচী শুনছেন? হ্যাঁ আমি শুনছি, আমি বলছি। শুনুন, প্রশাসনিক কর্মকর্তারা যেদিন মিটিং করে বলল যে সংস্কার কমিশনের অযৌক্তিক কোনো প্রস্তাব তারা মানবে না, সেদিনই আমরা দেখলাম সচিবালয় নাশকতামূলক অগ্নিকাণ্ড। এবং সচিবালয় অগ্নিকাণ্ডের অজুহাত দেখিয়ে তারা কিন্তু আবার নির্বাচন থেকে সরে গেল। এই নির্বাচন থেকে সরে যাওয়াটা কোনো মানে হঠাৎ কিছু নয়, কারণ তারা যখন প্রথম শপথ গ্রহণ করে সেদিনই বলেছিলেন 3 থেকে 5 বছর তাদের সংস্কার করবার জন্য প্রয়োজন হবে। এবং পাশাপাশি তারা কেন নির্বাচনটা পিছাতে চায় তার অনেকগুলো কারণ আছে। একটি কারণ হচ্ছে জামাতে ইসলাম সহ হেফাজত এবং অন্যান্য ইসলামিক যে দলগুলো সেগুলোকে প্রস্তুতিমূলক সময় দেয়া এবং ছাত্রদেরকে দিয়ে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া তাদেরকে সময় দেয়া, এবং এই যে 17 বছরের ভোটার করার যে প্রস্তাবনা, এর কারণ হচ্ছে জামাতে ইসলামের মাদ্রাসা এবং স্কুল লেভেলে একটা বড় ভোট ব্যাংক আছে, সেটিকে জায়েজ করে নেয়া। আর আজকে আমাদের যে বিএনপি নেতা রিপন যে কথা বলছে, উনি বোধহয় উনার দলের 3 জন সিনিয়র নেতার বক্তব্য আজকে ফলো করেননি। মির্জা ফখরুল আলমগীর, মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল, রুহুল কবির নিজেই জানেন না, নিজের দল নিয়ে অপপ্রচার করছেন। কি বলবার বলুন? ভারতীয় মিডিয়াতে নিজের দল নিয়ে অপপ্রচার করছেন রিপন। না, এদেরকে সরিয়ে দেবে। বাংলাদেশের মানুষের কাছে বিএনপির জামাতের আদৌ কোনো গ্রহণযোগ্যতা আছে? মোহাম্মদ ইউনূস নির্বাচন না করলে হাওয়ায় উড়ে যাবে। স্বর্ণালী, আমি একটু শেষ করি। হ্যাঁ প্লিজ শেষ করে নিন। 3 জন সিনিয়র নেতাই কিন্তু বলেছে যে তারা অনির্বাচিত এই সরকারের অধীনে থাকতে চান না, যে দেশে টাকা ছাপিয়ে সরকারি কর্মকর্তাদের বেতন দিতে হচ্ছে, যে দেশে 72 ঘন্টায় 70 জনের লাশ পড়ছে, যে দেশে 64টা জেলার মধ্যে 69টা জেলায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে, যে দেশে কোনো মানুষের স্বাভাবিক জীবনে নিশ্চয়তা নেই। এবং আরো যেটা আমি রিপোর্টকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সরকারি প্রেস থেকে কিন্তু আজকে বলা হয়েছে না, উনি কোনো শোনার অবস্থায় নেই, একদম সময় শেষ। আপনি দৃষ্টি আকর্ষণ করছেন কিন্তু উনি কিন্তু সময়ের অবস্থায় নেই। আমরা এখান থেকে আলোচনা শেষ করবো। এক লাগাতার মিথ্যে কথা, লাগাতার। আমি অবাক হয়ে যাচ্ছি, বিএনপির মতো একটা দলের তরফ থেকে কোনো মুখপাত্র লাগাতার মিথ্যে কি করে বলতে পারে? আর যে ভারতের সম্পর্কে এত বিদ্বেষ তাদের, সেই ভারতের হাতে পায়ে না ধরলে তারা নির্বাচনটা করাতে পারবেন, এটুকু আমি এখান থেকে আজকে বলে দিতে পারি। ভারত সাহায্য না করলে মোহাম্মদ ইউনূসকে দিয়ে বিএনপি নির্বাচন করবে? বিএনপির নিজের কি গ্রহণযোগ্যতা? কোনোভাবে সম্ভব নয়। আমরা নিঃসন্দেহে খবরগুলো রাখবো। বছর শেষ হতে চলেছে, আমি জানি না যে বছর শেষে, একেবারে বছর শেষে এই বাংলাদেশ আবার চতুর্থবারের জন্য স্বাধীনতা আন্দোলনে নামবে কিনা। কারণ তার বড় বড় নেতারা, মির্জা ফখরুল তিনি মঞ্চ থেকে বলছেন দরকার পড়লে মোহাম্মদ ইউনূসকে উৎখাত করতে আমরা আবার রাস্তায় নামবো। আমি আবার আমাকে ক্লোজে কাটতে বলছি আমি, এবং এই জায়গা থেকে সময় একটা বিরতির, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। এই আলোচনা চলবে, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।